হাদিকে, শরীফ ওসমান হাদিকে কারা খুন করেছে, কারা খুন করিয়েছে, এটি আজকে ভারতের পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির যে বক্তব্য আমরা শুনেছি, সাবেক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তিনি স্পষ্ট করে আজকে যেসব কথা বলেছে, আমাদের আর কোনো কিছু বুঝবার বাকি নেই। বাংলাদেশ যে কতটা অনিরাপদ, বাংলাদেশের মানে মানুষ যে কতটা অনিরাপদ, এটি আজকে সম্পূর্ণভাবে প্রকাশ পেয়েছে মমতা ব্যানার্জির মুখের কথায়। মমতা ব্যানার্জি কিন্তু তার যে কথার যে থ্রোয়িংটা ছিল, এখানে বিন্দু পরিমাণ আমি অন্য কোনো অভিনয় পাইনি, অথবা কোনো ধরনের পলিটিক্যাল যে রেটোরিক্যাল স্টেটমেন্ট দেয় মাঝেমধ্যে, সেরকম কোনো কিছু ছিল না। তিনি খুব স্পষ্টভাবেই তার দেশের নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ককে মাথায় রেখে তিনি যেভাবে ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন যে, শরীফ ওসমান হাদির যারা খুনি, তারা যখন ভারতে মেঘালয় সীমান্ত দিয়ে আ পার হয়ে গিয়েছে, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের আমলে, আসছি আমি, কারা এর জন্য দায়ী, বাংলাদেশের পক্ষে কারা দায়ী, সেটা আমি বলছি। তবে যারা দেখছেন বন্ধুরা, আজকে ওসমান হাদির বিচার কেন হচ্ছে না, এটাও এখানে একই সূত্রে গাঁথা, এবং হবেও না, এটিও আমি আপনাদেরকে বলছি। শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। এটি শুধুমাত্র কথার কথা। আমি জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের সাথে এই কথাগুলি বলছি। কারণ হলো, আজকে ওসমান হাদির বিচার যদি না হয়, কালকে আপনার ভাইয়ের বিচার হবে না, আমার হত্যার বিচার হবে না, কারো হত্যাকাণ্ডের বিচার হবে না, এটি ইঙ্গিত করছে। এবং যারা হত্যাকাণ্ড ঘটিয়ে গেছে, তারা আরো সাহস পাবে এই ওসমান হাদির মতো এমন ভারতের যে শোষণ বিদ্বেষী ছিল, ভারতের শোষণের বিপক্ষে যেভাবে কথা বলেছিল, এবং ভারত যে আমাদের দেশে কতটা মানে নগ্নভাবে বিভিন্ন হস্তক্ষেপ করে শেষ পর্যন্ত মানুষের জীবন নিয়ে খেলা করতে দ্বিধাবোধ করেনি। আমাদের বাংলাদেশে যে বিভিন্ন ধরনের মানুষের এরকম খুন করার প্রবণতাকে পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করে পরিকল্পনা মাফিক মানুষকে খুন করতে পেরেছে বা করার মতো সেই সক্ষমতা রেখেছে, এটি আমাদের দেশের জন্য ভয়াবহ একটি বিপদজনক ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। মেঘালয় সীমান্ত পার হয়ে যেটি বলেছেন মমতা ব্যানার্জি, যে ওই পারে যাওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের অমিত শাহ, যার সাথে পশ্চিমবঙ্গের সরকারের সাথে বিজেপি সরকারের সম্পর্ক একদম খুবই খারাপ এবং খুবই ভয়ঙ্কর, সেই অমিত শাহ বাংলাদেশের খুনির পক্ষে ফোন দিয়ে মমতা ব্যানার্জিকে বলতেছে, এই খুনি যে মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে আপনার রাজ্যে এসছে, এটি যেন কোনোভাবে বাংলাদেশের মানুষ অথবা অন্য কেউ যাতে না জানে, এমন নির্দেশনা বলুন আর অনুরোধ বলুন তিনি করেছেন। স্পষ্ট যে ভারতের সরকার ওসমান হাদিরকে হত্যার পেছনে সবভাবে পরিকল্পনা থেকে শুরু করে সবকিছুর মধ্যে তাদের হস্তক্ষেপ ছিল। কিন্তু কারা ঘটিয়েছে, বাংলাদেশের পক্ষে কারা এটা নিয়ে কাজ করেছে, এটা বুঝবার বাকি আছে, বুঝবার বাকি নাই। আপনারা জানান, কমেন্টে লিখুন কারা এই হত্যাকাণ্ডের পেছনে দায়ী, আপনারা লিখুন। এবং এটা কেন, কারণ হলো সরাসরি যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের ওসমান হাদি যে কতটা সোচ্চার ছিল, এবং তিনি বারবার ওসমান হাদি বলে গেছেন যে এদেরকে যদি আমরা আমাদের দেশ থেকে নিবারণ করতে না পারি, তাহলে আমাদের দেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র যতই 24 ঘটুক, কখনোই তার জায়গায় বেশি দিন থাকবে না। এক হাদি চলে গেছে, লক্ষ হাদি কিন্তু সে তৈরি করে গেছে। হাদি ম্যাটার ছিল না, হাদির মুখ খারাপ ছিল, হাদি খুব খারাপ মানুষ ছিল, হাদি একজন অমানুষ ছিল, সব ঠিক আছে। কিন্তু হাদি ভারত নিয়ে যে কথাগুলি বলে গেছে, সব কি ফেলে দেওয়ার মতো? হাদি কি নিজে কোনো রাজনৈতিক দলের কাছে বিক্রি গেছে? হাদি কি কোনোদিন বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান করেছে? হাদি কোনোদিন কি কোনো মানে সরকারের কাছে নিজের মাথা বিক্রি করেছে? আই মিন, কোনো দলের কাছে মাথা বিক্রি করে শুধুমাত্র ক্ষমতার রাজনীতি করার কথা বলে গেছে? বলে যায়নি। আজকে যারা হাদির হত্যাকে, আমি গতকালকে অনেকদিন পর আমাকে একজন জিজ্ঞাসা করছে, ভাই হাদি হত্যাকাণ্ডের বিচারের খবর কি? আমি গতকালকে দেখেন কি কাকতালীয় একটা ম্যাটার, অনেকদিন পর গতকালকে আমি হাদি হত্যাকাণ্ডের পর হাদির হত্যাকাণ্ডের বিষয়ে কম না হলো 50টা ভিডিও করেছে। আপনারা আমাকে কারা ফলো করছেন আমি জানি না, আপনারা দেখেছেন কিনা জানি না। আর অনেকদিন পর যখন অভিমান নিয়ে আর কথা বলা ছেড়ে দিয়েছিলাম,
পরে অনেকদিন পর গতকালকে আমি একটা স্ট্যাটাস দিয়েছি যে হাদি হত্যাকাণ্ডের বিষয়টা কোথায় আছে? আমি তো নিজে জানি না। আপনারা কেউ জানলে জানায়েন। সেখানে ওই স্ট্যাটাসের মধ্যে হাহা রিঅ্যাক্ট এসছে অনেক। চিন্তা করছেন? মানে এক এটাই কি তার অপরাধ? সে সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছে? আর আওয়ামী লীগ যারা হাহা রিঅ্যাক্ট দিয়েছেন, এই বাংলাদেশ কি আপনাদের না? এই সার্বভৌমত্ব কি আপনারা ওন করেন না? আপনাদের প্রতি আপনারা সেই যে বলছেন আপনাদের প্রতি অবিচার করা হচ্ছে, এই অবিচারের কারণগুলি কি কখনো রিয়ালাইজ করছেন এখনো পর্যন্ত? আজকে আপনার গায়ে আমি জানি না কতটুকু আঁচড় পড়েছে। আপনারা সবাই কিন্তু নিজ থেকেই অনেকে পলাতক রয়েছেন। আপনাদের গায়ে যখন হাদির মতো এরকম আপনার পরিবারের কারো উপরে এমন হত্যাকাণ্ড হবে, আপনি কিভাবে এটাকে নিবেন? তখন কি আপনি এভাবে আপনার মানে আপনার পরিবারের কারো হত্যাকাণ্ডের খবরের উপরে যদি মানুষ হাহা রিঅ্যাক্ট করে, আপনার কেমন লাগবে? আমি জানি না। আজকে হাদিকে হত্যাকাণ্ডের মাধ্যমে আমি যেহেতু আ মমতা ব্যানার্জি স্পষ্ট করে বলেছে যে, কারো যদি নাম বলি তাহলে বাংলাদেশে পুরা মানে অনেক বড় ধরনের বিস্ফোরণ ঘটে যাবে। এ কথার মানে কি? মমতা ব্যানার্জিকে বলতে চাই, মমতা ব্যানার্জি আপনার প্রতি আমাদের বাংলাদেশের মানুষের যথেষ্ট ভালোবাসা রয়েছে। অনেক ভালোবাসা আছে। কারণ আপনি আপনার রাজ্যে মুসলিম, হিন্দু সবাইকে নিয়ে আপনি একটি সুন্দর পরিবেশ নিয়ে থাকার চেষ্টা করেছেন। আপনার এখানে হয়তো পলিটিক্যাল আ স্ট্যান্ডবাজি থাকতে পারে। আপনি মুসলিম ভোট পাওয়ার জন্য করতে পারেন। বাট বিনিময়ে কি পাচ্ছে মুসলিমরা? সেখানে কিছুটা হলেও এখন বর্তমানের তুলনায় আপনার সময় ভালো ছিল, থাকার সম্ভাবনা আছে বলেই বাংলাদেশের মুসলিমরা হয়তো ভোট দিতে পারে না, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে আপনাকে সবসময় সমর্থন দিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আপনার সময় আপনি বাংলাদেশ থেকে যাওয়া কোনো খুনিকে সেরকমভাবে লালন-পালন করেননি। কিন্তু আপনি যে কথা বলতে চেয়েছেন, আমরা চাই আপনি আরেকটু স্পষ্ট করে বলুন, ঝেড়ে কাশুন। আপনার কাছ থেকে আমরা চাই বাংলাদেশের এই ঐতিহাসিক একদম দেশ কাঁপানো হত্যাকাণ্ডের পেছনে কাদের হাত ছিল আপনি স্পষ্ট করুন। আরও স্পষ্ট অলরেডি স্পষ্ট করে দিয়েছেন। এরপরেও যদি আমরা না বুঝি আর বাংলাদেশ সরকারকে বলব বর্তমান জনাব তারেক রহমান, আপনার প্রধানমন্ত্রী আপনি ভারতের সাথে কোনো কিছুতে ছাড় দিচ্ছেন বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না। ভারত আমাদের শত্রু না। আমি বারবার বলছি, ভারত আমাদের শত্রু নয়। কিন্তু ভারতের কোনো অধিকার নাই আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে আমাদের দেশে গণতন্ত্রকে অ তাদের অ অ হস্তগত করে আমাদের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করা, আমাদের রাজনীতিকে নিয়ন্ত্রণ করা কোনো অধিকার কোনোভাবেই নেই। সাবধান! আমরা ঘুরতে যাব। তোমাদের ওখানে গিয়ে আমরা টাকা খরচ করব। আমরা যাই না? আমি আমেরিকা, কানাডা থেকে সারা বিশ্বে ঘুরি। আমরা আমাদের পকেটে পয়সা আছে। আমরা পয়সা দিয়ে ঘুরতে যাই। তোমাদের এখানে ২ পয়সা খরচ করলে সেটা ট্যাক্স দিয়ে তোমাদের সরকার চলে। তোমরা ভালো থাকো ওই দেশের মানুষ। আমরা আমরা একই পুরো ভারতের আমরাও অংশীদার ছিলাম। আমরাও আ ইস্ট ইন্ডিয়ার অংশীদার ছিলাম। আমরাও ব্রিটিশ কলোনাইজেশন এর অধীনে ছিলাম। এরপর আমরা তোমাদের ওই ভূখণ্ডকে ছেড়ে আমরা আলাদাভাবে এসছি। ওই অঞ্চল আমাদেরও। সুতরাং খুব সাবধানে কথা বলতে হবে। আমাদের দেশের আভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করলে এটির ফলাফল কোনোভাবে ভালো হবে না। কোনোভাবেই না। আমি আজকে সরকারের কাছে অনুরোধ রাখতে চাই, জনাব তারেক রহমানের সরকারকে বলব, হাদির হত্যাকাণ্ডের বিচার নিয়ে আপনারা খোলাসা করুন। এটি ভয়ংকর একটি বার্তা ইঙ্গিত দিয়েছেন আ মমতা ব্যানার্জি। এটির সূত্র ধরে খুব দ্রুততম সময়ের মধ্যে যদি আপনার বিচার ব্যবস্থাকে সামনে নিয়ে আন্তর্জাতিক আদালতের প্রয়োজনে যেতে হবে, যদি এটির মধ্যে মমতা ব্যানার্জির ইঙ্গিতপূর্ণ কথার যদি বাস্তবতা থাকে, আন্তর্জাতিক আদালতে যেতে হবে। আপনারা জানেন যে কানাডাতে এরকম শিখ সম্প্রদায়ের একজনকে হত্যাকাণ্ড ঘটিয়ে ভারতের এই কাণ্ডটি ঘটিয়েছে। পরবর্তীতে দেখা গেছে এত চমৎকার সম্পর্ক থাকা সত্ত্বেও কানাডার সাথে এত চমৎকার সম্পর্ক ছিল ভারতের সাথে, কানাডার সাথে, সেই সম্পর্ক একদম মুহূর্তের মধ্যে কানাডা পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে এবং ভয়ঙ্করভাবে সেটার প্রোটেস্ট করেছে। আর আমাদের দেশে এই ধরনের
এই ঘটনা যে করেছে এটির অনেকটাই প্রমাণিত হয়ে গেছে এবং এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে আমাদের সরকার আমরা দেখতে চাই। এবং সর্বশেষে আমি একটা কথা বলেই এই ভিডিওটি রাখছি, সেটি হলো যে ইন্টারিম গভর্নমেন্ট এই পুরো দায়িত্ব নিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার জানতো যে আসলে এটা ভারত ঘটিয়েছে বলেই তারা তৎকালীন সময়ে কোনো ধরনের ক্লু বের করেনি। তারা মনে করেছে এই ঝামেলা নিয়ে লাভ কি, এই ঝামেলা যারা সামলাবে তারা সামলাবে, আমরা কোনো রকম এটা থেকে পার পেয়ে গেলেই হলো, আমরা কোনো রকম দায়িত্ব ছেড়ে দিলেই হলো। যারা এর পেছনে দায়ী আছেন, যারা নিজেদের দায়িত্বকে অবহেলা করেছেন তৎকালীন সময়ে এটিকে প্রকাশ করতে পারেননি, যত তথ্যকে জনগণের সামনে তুলে ধরতে পারেননি, তাদের বিচার করতে হবে। এই আসিফ নজরুলের বিচার যদি না করেন, তাহলে হাদি হত্যার বিচার যদি না হওয়ার কারণ খুঁজেন, এর মধ্যে ৮০% কারণ হলো এই ভদ্রলোকের। এই লোক এই ধরনের কুটচাল করে করে আমাদের ইন্টারিম সরকারকে ব্যর্থ করেছে। এখন এই ঘটনাটা হাদি হত্যার বিচারটাকেও সে করতে দিয়েছে বলে আমার মনে হয় না। এবং এর বিনিময়ে জনাব খলিলুর রহমান, আপনি কিছু করেছেন কিনা, আপনি কোনো সুবিধা নিয়েছেন কিনা, আপনার সম্পৃক্ততা আছে কিনা, এটাও কিন্তু এখন প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে সামনে। আমার কথাগুলি যদি কারো খারাপ লাগে, লাগুক, বাট আমি মনে করি যে ওসমান হাদির বিচার যদি না হয়, ধরে নিতে হবে ভারতীয় আধিপত্যবাদ এখনো সে আগের মতোই বাংলাদেশে রয়ে গেছে। আর যদি তাই হয়, তাহলে শেখ হাসিনার অন্যায় কোথায় ছিল, এই প্রশ্ন রেখে আমি শেষ করছি। হ্যালো ভাই, আমি আপনাকে বলছি, আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন, আপনি যে বাংলাদেশকে ধারণ করেন, বাংলাদেশের সার্বভৌমত্বকে লালন করেন, তাহলে আমার কথাগুলো আপনার শুনতে হবে, শোনা দরকার। আজকে এই কথাগুলো আমি মনে করি যে আমাদের সামনের চলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শেষ পর্যন্ত শুনবেন। দেখুন, ওসমান হাদির বিচার আজকে অনেক মাস হয়ে গেছে। ফেইলিউর হয়েছে ইন্টারিম সরকার, সেই আমলেই হয়েছিল, এবং এটি যে ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে এটি আজকে স্পষ্ট হয়ে গেছে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথায়। তিনি বলেছেন, কি বলেছেন সবকিছু আপনারা শুনেছেন। তারপর আমি যারা দেখেননি, আমি আমার জানানোর স্বার্থে বা সুবিধার্থে আমি আপনাদেরকে একটু বলে রাখি। তিনি গতকালকে বলেছেন একটি সমাবেশে যে বাংলাদেশের ওসমান হাদিকে হত্যাকারীরা যেভাবে মেঘালয় পার হয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছেন, ঢোকার পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে, মানে মমতা ব্যানার্জিকে ফোন করে বলেছে যেন এই কথা কাউকে না বলা হয়। আর যদি বলা হয়, মানে যদি মমতা ব্যানার্জি ওই সব ঘটনাগুলিকে এখন বলেন বা প্রকাশ করেন এবং যারা খুন করেছে তাদের নাম যদি এখানে বলা হয়, তাহলে বাংলাদেশে উত্তাল হয়ে যাবে, এমন ভয়ঙ্কর মন্তব্য তিনি করেছেন। এবং এই মন্তব্যটি থেকে আমরা অনেক কিছু বুঝবার চেষ্টা করছি, কিভাবে, কারা, কেন ওসমান হাদিকে হত্যা করেছে। আমি একটা কথা বলে রাখি আপনাকে বা আপনাদেরকে, আমাদের বাংলাদেশের এই ২৪ পরবর্তীতে বাংলাদেশের যে ২৪-এর পক্ষের যে শক্তিগুলো ছিল, বিশাল একটা শক্তি, মানে একত্রিত শক্তি ছিল। এই শক্তিগুলিকে বিচ্ছিন্ন করবার জন্য, ভঙ্গুর করবার জন্য, কম শক্তিশালী করবার জন্য মানে কম ষড়যন্ত্র হয়নি। আন্তর্জাতিকভাবে যেসব ষড়যন্ত্র হয়েছে তার একটি অংশ ছিল ওসমান হাদিকে হত্যাকাণ্ড। এবং ওসমান হাদিকে হত্যাকাণ্ডের পর আপনারা দেখুন, খুব ম্যাজিক্যালি সবগুলো ২৪-এর পক্ষের শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে লেগে গেল। দেখেন কত চমৎকারভাবে পরিকল্পনা করা হয়েছে। বিএনপির সাথে জামাতে ইসলাম, জামাতে ইসলামের সাথে বিএনপি, এনসিপির সাথে অমুক তমুকের সাথে, মানে বিচ্ছিন্ন হয়ে গেছে। পুরো একটা ইউনাইটেড পাওয়ার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। সুতরাং ওসমান হাদির হত্যাকাণ্ডটা তাদের যথেষ্ট সুন্দরভাবে কাজে লেগেছে। এরপর এই শক্তিকে যাতে সাথে নিয়ে সামনের সময়টাতে পাড়ি দিতে পারে, এজন্য ইন্টারিম সরকার জানা সত্ত্বেও কিছুই করেনি, কোনো কিছুকেই প্রকাশ করেনি। তারা কোনো রকম তাদের সময়টা অতিবাহিত করে ঠিকই ক্ষমতাটা দিয়ে কোনো রকম চলে গেছে। এই ইন্টারিম সরকার সবকিছুই জানতো। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আজকে হাদির বিচার যদি না হয়, তাহলে বাংলাদেশ ভবিষ্যতে কতটা ভয়ঙ্কর পথ পাড়ি দিতে হবে এটি কল্পনা করা যাবে না। আমি আজকে কোট করে রাখুন, আমি কথাগুলি যেটি বলছি যে ওসমান হাদির এই হত্যাকাণ্ড শুধুমাত্র ওসমান হাদিকে নয়, বাংলাদেশের সার্বভৌমত্বকে ভয়ঙ্করভাবে প্রশ্নবিদ্ধ করে রেখেছে। ওসমান হাদি সার্বভৌমত্বের ইন্স্যুরেন্স। যদি ওসমান হাদির বিচার না হয়, তাহলে আমাদের কোনো দেশের সার্বভৌমত্বের কোনো ইন্স্যুরেন্স থাকবে না, মানে নিরাপদ থাকবে না।
আর যদি ইন্স্যুরেন্স রাখতে চান তাহলে উসমান হাদির হত্যাকারীদের বিচার দেশের মাটিতে না হোক বা দেশের আইনে না হোক আন্তর্জাতিক আইন বা আদালতের মাধ্যমে এই বিচার চাইবার জন্য যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যদি জোরালো দাবি না করি এবং এই হত্যাকাণ্ডের পেছনে যারা রয়েছে মমতা ব্যানার্জির কথা ধরে যদি আমরা আহ, আমরা এটাকে যদি একটা কনক্লুশন নিয়ে আসি তাহলে আমাদের কিন্তু অনেক কিছুই আমরা বলবার মতো দাবি করবার মতো সুযোগ তৈরি হয়েছে। দেখুন, এই হত্যাকাণ্ডের পর আমাদের যে শক্তিগুলি রয়েছে ইনক্লুডিং আওয়ামী লীগ বলবো, আওয়ামী লীগের লোকজন আপনারা কি অন্তত পক্ষে রাজনীতি করুন। রাজনীতি নিজেদের মধ্যে অনেক বিরোধিতা থাকতে পারে, একজন আরেকজনের অনেক সমালোচনা করতে পারেন, কিন্তু সার্বভৌমত্বের বিষয়টাকে আপনারাও না মানে ডিক্লাইন করতে পারবেন? এই দেশ তো আমরা আমাদের সবার। আপনারা আজকে হয়তো ক্ষমতার দূর থেকে বাইরে আছেন, আপনার ক্ষমতায় ছিলেন, আবার হয়তো কখনো ক্ষমতায় আসতেও পারেন। বাংলাদেশি আপনি আপনি আমি যেমনভাবে ভালোবাসি, আমাদের আওয়ামী লীগের ভাইয়েরাও ছাত্রলীগের ভাইয়েরা ঠিক একইভাবে ভালোবাসে। কিন্তু আমাদের ভালোবাসাটাকে নিয়ে অন্য একটা শক্তি যে এই ভালোবাসার মধ্যে রাজনৈতিক একটা ইন্ধন ঢুকিয়ে, রাজনৈতিক একটা বিরোধিতা ঢুকিয়ে, রাজনৈতিক ভাবে আমাদের ভালোবাসাটাকে বহুধা ভাগে বিভক্ত করে রেখে তাদের স্বার্থ হাসিল করছে, এটি এখন স্পষ্ট, দিনের আলোর মতো একদম স্পষ্ট। সুতরাং আমি মনে করি যে সার্বভৌমত্ব রক্ষার মঞ্চ প্রয়োজন। এখন সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য সর্বদলীয় কমিটি করা প্রয়োজন। সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য আমাদের সার্বভৌমত্ব রক্ষা হলেই তো আমাদের দেশের রাজনীতি আমরা রক্ষিত থাকবে, আমরাও রক্ষিত থাকবো। আজকে হাদির যে হত্যাকাণ্ডের পেছনে যে ইঙ্গিত আমরা পেয়েছি, তাতে আমার মনে হয় না আমি, আপনি আর কেউ কোনোভাবে নিরাপদ থাকতে পারবো। আমরা এর চেয়ে বড় ধরনের আত্মস্বীকৃতি আর কোনো কিছুই হতে পারে না। সুতরাং যারা ইয়াং জেনারেশন, আপনার মনে রাখতে হবে 24 কিন্তু কোটার কারণে 24 হয়নি। 24 হয়েছে দীর্ঘদিনের আমাদের এই বহিঃশক্তির, স্পেশালি আমাদের পার্শ্ববর্তী দেশের কালো হাতের শোষণের কারণে সাধারণ মানুষ দেয়ালে পিঠ ঠেকে গেছে, যে কারণে সাধারণ মানুষ এই শোষণ থেকে বাঁচবার জন্য একত্রিত হয়েছে। আপনাদের কোটার, ছাত্রদের কোটার জন্য সাধারণ মানুষ রাস্তায় নামেনি, শুধুমাত্র একটা ক্ষমতা পরিবর্তনের জন্য রাস্তায় নেমেছে যে এই আমাদের পার্শ্ববর্তী কালো শক্তির হাত থেকে যেন এই দেশকে রক্ষা করা যায়। আপনারা বিশ্লেষণ করুন, আমার কথা যদি ভুল প্রমাণ করতে পারেন আমি যে কোনো ধরনের শাস্তি মাথা পেতে নেব। আপনারা এটি নোট ডাউন করে রাখুন, আমাকে কমেন্ট বক্সে আপনারা যুক্তি দাঁড় করান যে আমার কথা যদি অসত্য হয়ে থাকে। আমরা এই ভারতের আস্ফালন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বছরকে বছর কথা বলতে 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 24-এর কাছাকাছি এসছে। আওয়ামী লীগ ব্যবহৃত হয়েছে শুধুমাত্র। আওয়ামী লীগের অনেকেই 24-এর আগে অনেক আওয়ামী লীগ যারা করে তারা পদত্যাগ করেনি, ছাত্রলীগ যারা করেছে তারা পদত্যাগ করেনি। কেন করেছে? ওই সময় আমরা সরাসরি ওই সময় প্রতিনিয়ত আলোচনা করতাম শুধুমাত্র ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। কারণ আমাদের ভিতরে রাজনৈতিক যত বিশৃঙ্খলা ছিল, যত বিভক্তি ছিল, সবকিছুই একদম খুব পরিকল্পিতভাবে এগুলি করানো হয়েছে। আর মুক্তিযুদ্ধের শক্তি, মুক্তিযুদ্ধের বাইরের শক্তিকে এরকম একটি ন্যারেটিভ তৈরি করে আমাদের দেশের মধ্যে, আমাদের মধ্যে বহুধা বিভক্ত তৈরি করে আমাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল। আমি আজকে কথাগুলি বলছি এ কারণেই যে সবাইকে এখন একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, যে আমাদের যে কোনো ধরনের সার্বভৌমত্বের হুমকির মোকাবেলা করবার জন্য যাতে আমরা খুবই স্বল্প সময়ের মধ্যে ঐক্যবদ্ধ হতে পারি। দেখুন, পৃথিবীর সব জায়গাতে, এই ভারতেও যান না, যে ভারত আমাদেরকে সব সময় দুর্বল করতে চায়, ভারতেও যান না, বাংলাদেশের ব্যাপারে তাদের সব দল একই সিদ্ধান্ত নিয়ে থাকে। কংগ্রেস বলুন আর বিজেপি বলুন, সবগুলি একই রসুনের মতো বাংলাদেশের ব্যাপারে তাদের কথা। অথচ তাদের নিজেদের মধ্যে সাপে নেউরে সম্পর্ক। বিজেপি, কংগ্রেস, সাপে নেউরে সম্পর্ক, অথচ বাংলাদেশের শোষণের ব্যাপারে এই দুটি দল প্রায় একই পলিসি ফলো করে। আমরা কেন করব না? আমরা কি কম শক্তিশালী জাতি? আমরা কি কারো কাছে হাত পাততে হয়? আমরা কি ভারতের কাছে সাহায্য চাইতে হয়? অবশ্যই না। বরং আমরা অনেক পয়সা খরচ করি ভারতে গিয়ে, আমরা সেখানে গিয়ে তাদের বিভিন্ন ধরনের শপিং করি, চিকিৎসার বাবদ আমরা তাদেরকে অর্থ দিয়ে আসি, সেই অর্থ দিয়ে তারা পরিচালিত হয়। আমাদের এখানে তারা
আসে না বা আমাদের এখানে টাকা পয়সা খরচ করে না। আর এগুলি আমরা না গেলেও পারি, আমরা অন্য কোথাও গেলে পারি। আমি চাই না, আমি বারবার বলছি, আমার অবস্থান স্পষ্ট করছি যে আমি কোনোভাবেই ভারতের সাথে শত্রুতা চাই না। বাট ভারত যদি আমাদের সার্বভৌমত্বের বিষয়ে কোনো ধরনের ইন্টারভেনশন করে, কোনো ধরনের এরকম যেটি করেছে হাদির ব্যাপারে এবং রাজনৈতিক ব্যাপারে, এসব ব্যাপারে যদি আপনার ভারত আবারও একই প্রচেষ্টা চালু করে, তাহলে কিন্তু ২৪ গেছে, ২৭ হবে। ২৭ এর পর ২৯ হবে। বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশ কখনোই রাজনৈতিক অস্থিরতার ঊর্ধ্বে উঠতে পারবে না। চমৎকার একটি সুযোগ এসছে ২৪ এর সকল শক্তিকে নিয়ে আন্তর্জাতিক এই ধরনের ষড়যন্ত্রের মোকাবেলা করবার জন্য যে চমৎকার আমাদের সুযোগ আল্লাহ দিয়েছে, এটিকে কাজে লাগান। জনাব তারেক রহমান, আমি বারবার বলছি, আপনি এবং এখন বিরোধী দল জামায়াতে ইসলামের ডাক্তার শফিকুর রহমান এবং আপনি এবং বড় বড় অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে, এদের মধ্যে একটা সম্পর্ক রাখুন। নিজেদের মধ্যে, মানে সার্বভৌমত্বের প্রশ্নে আপনাদের পলিটিক্যাল বিরোধিতা থাকতেই পারে, না হলে কেন গণতন্ত্র হবে? আপনারা একে অপরের ভুল ধরবেন, একে অপরকে আপনারা নাস্তানাবুদ করবেন, দেশের স্বার্থে এবং দেশের গণতন্ত্রের স্বার্থে সেটি করবেন, ডেফিনেটলি করবেন। কিন্তু সার্বভৌমত্বের স্বার্থে আপনারা যেন একত্রিতভাবে একই সুরে কথা বলতে পারেন, এই ব্যবস্থা করুন। তারা যেন বোঝে যে ২৪-এর পরবর্তীতে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ, অন্ততপক্ষে বিদেশি কোনো কালো শক্তির কাছে তারা মাথা নোয়াবে না এবং যেকোনো সময় যেকোনো শক্তিকে মোকাবেলা করবার জন্য তারা সবগুলো রাজনৈতিক দল একটা জায়গায় একত্রিত আছে, ঐক্যবদ্ধ আছে। এটার চেয়ে বড় শক্তি অ্যাটম বোমাও না। অ্যাটম বোম দিয়েও যে কিছু করা সম্ভব না, সেটি ইরান আর যুক্তরাষ্ট্রের যুদ্ধের মধ্যে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন। ইরানের ৮০ ভাগ, কি বলা যায়, এটা ৭০ লক্ষ মানুষ প্রস্তুতি নিয়েছে। তাদের কাছে বোমা না থাকলেও তারা অ্যাটম বোমার সামনে বুক চিতিয়ে দিবে। এই ভয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কিছুই করতে পারে না। কারণ হলো, তারা যুক্তরাষ্ট্র প্রথম ওই দেশের মানুষকে বিভক্তি করবার চেষ্টা করেছিল, হয়নি। ওই দেশের নেতাদেরকে মেরে ফেলার চেষ্টা করেছিল, তারপরও হয়নি। এখন যখন বলছে যে বোমা মেরে সব শেষ করে দিব, সভ্যতা শেষ করে দিব, তখন ওই দেশের মানুষ বলছে যে আমরা ঐক্যবদ্ধ তোমাদেরকে মোকাবেলা করার জন্য। এরপর ভয় পেয়েছে, আজও পর্যন্ত কিছুই করতে পারেনি, পারবেও না। সুতরাং বাংলাদেশের মানুষ এর চেয়ে বেশি ডেডিকেটেড আমি মনে করি, যে এর চেয়ে বেশি দেশপ্রেমিক। বুঝাতে হবে। ইনশাল্লাহ আপনারা যারাই দেশের সার্বভৌমত্বের জন্য একটা ঐক্য মঞ্চ তৈরি করবেন, আমি ব্যক্তিগতভাবে আমিও যুক্ত হতে চাই। আমি কখনো কোনো সংগঠনে যুক্ত হই না। আমি যুক্ত হতে চাই, কারণ আমাদের দেশের জন্য প্রাণ দেওয়ার চেয়েও সওয়াবের কাজ আর পৃথিবীতে কোথাও নাই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।